আসসালামু আলাইকুম। বিবিসি নিউজ লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। প্রথমেই জানাবো রাতভর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত 4। এদিকে থাকছে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন ফন্দি, 8 মুসলিম দেশের গভীর উদ্বেগ। আরও থাকছে ইউক্রেনের হামলায় রাশিয়ায় বেসামরিক হতাহত 41,000। সর্বশেষ জানাবো সুদানে আরএসএফে ড্রোন হামলায় নিহত 43 শিশুসহ 79 জন। এই ছিল আজকের সর্বশেষ আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি। তবে তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদগুলো পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা এবং কোন দেশ থেকে আমাদের এই সংবাদ দেখছেন। রাতভর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত 4। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দিবাগত রাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান কর্তৃপক্ষ। 2574 কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা বরাবর অবস্থিত আফগানিস্তানের শহর স্পিনবোলদাক থেকে বাসিন্দারা সারা রাত ধরে পালিয়ে গেছেন। কান্দাহার শহরের একটি মেডিকেল সূত্র বিবিসি পশতুকে জানিয়েছে, স্থানীয় হাসপাতাল 4 জনের মরদেহ গ্রহণ করেছে। অন্যদিকে পাকিস্তানের দিক থেকে 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষই রাতভর 4 ঘণ্টার এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে। তবে কে প্রথমে গুলি চালায় তা নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জন্য অভিযুক্ত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত এবং তীব্র জবাব দিয়েছে। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি, পাকিস্তান আবারও হামলা শুরু করেছে এবং তারা জবাব দিতে বাধ্য হয়েছেন। এই সংঘাত এমন এক সময় শুরু হল যখন 2 মাসেরও কম সময় আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল দুই পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সমাপ্তি, যদিও তারপর থেকে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। ইসলামাবাদ সরকার দীর্ঘদিন ধরে আফগানিস্তানের শাসক তালেবানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলিকে আশ্রয় দেবার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলি প্রায়ই পাকিস্তানে হামলা চালায়, তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব ব্যর্থতার জন্য পাকিস্তান অন্যকে দোষারোপ করে বলে অভিযোগ করে এসেছে। উল্লেখ্য, গত সপ্তাহে উভয় পক্ষের প্রতিনিধি দল বৃহত্তর বিরোধ নিষ্পত্তির জন্য সৌদি আরবে 4র্থ দফা আলোচনায় মিলিত হয়েছিল। যদিও কোনো চুক্তি হয়নি, তবে সূত্র জানায় উভয় পক্ষ যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে। সেই ঐক্যমত্য সত্ত্বেও এই রক্তক্ষয়ী সংঘাত আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলল। ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন ফন্দি, 8 মুসলিম দেশের গভীর উদ্বেগ। নেতানিয়াহুর নতুন ফন্দি নিয়ে সতর্ক করেছেন 8টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েল গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের কেবল ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্যে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শুক্রবার 8টি আরব ও মুসলিম দেশ যৌথভাবে এই উদ্বেগ প্রকাশ করে। মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বহিষ্কার করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। গাজা উপত্যকার বাসিন্দাদের আরব প্রজাতন্ত্র মিশরে সরিয়ে নিতে একমুখীভাবে রাফা ক্রসিং খোলার বিষয়ে ইসরায়েল যে বিবৃতি দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এসব কূটনৈতিকরা। তারা বলেন, মন্ত্রীরা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বহিষ্কারের যে কোনো প্রচেষ্টার প্রতি তাদের পূর্ণ প্রত্যাখ্যানের উপর জোর দিয়েছেন। একই সাথে তারা ইসরায়েলকে উভয় দিকেই ক্রসিংটি খোলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সামরিক সংস্থা সিওজিএটি বুধবার বলেছে, তারা শীঘ্রই গাজা ছেড়ে যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের জন্য ক্রসিংটি খুলে দেবে, তবে ভূখণ্ডে প্রবেশ করতে চাওয়া লোকজনের জন্য তা বন্ধ রাখবে। তারা বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়ার বিষয়টি মিশরের সাথে সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা অনুমোদনের পরে এবং ইউরোপীয় ইউনিয়নের মিশনের তত্ত্বাবধানে সহজতর করা হবে। এদিকে
মিশর ইসরায়েলের সঙ্গে সীমান্ত পুনরায় খোলার বিষয়টি কাজ করার বিষয়টি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে উভয় দিকেই এটি খোলার জন্য অনুরোধ জানিয়েছে। স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকায় প্রবেশ এবং বাইরে যেতে ক্রসিং খোলার জন্য কোনো চুক্তি হলে সেটি উভয় দিকেই খোলা রাখার বিষয় হবে। 2024 সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তটি বেশিরভাগ সময়ে বন্ধ রয়েছে। 10 অক্টোবর কার্যকর হওয়া মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির অধীনে এটি পুনরায় খোলার কথা ছিল, কিন্তু ইসরায়েলি কর্তারা বলছেন হামাস বাকি সব বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এটি পুরোপুরি পুনরায় খুলবেন না। যুদ্ধবিরতির সময় হামাস সব জীবিত বন্দীকে এবং 28 জন মৃত জিম্মির মধ্যে 2 জন বাদেও বাকি সকলকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং রেড ক্রস ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান চালিয়েছে। এই সপ্তাহের শুরুতে গোষ্ঠীটির অস্ত্রধর শাখা অবশিষ্ট 2 জন বন্দীর একটির মৃতদেহ ইসরায়েলে হস্তান্তর করে। পরে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয় যে মৃতদেহটি বন্দীদের কারোই ছিল না। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে উভয় দিকে রাফা ক্রসিং খোলা একই প্রক্রিয়ার অধীন হবে, যে বিষয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রথম যুদ্ধবিরতির সময় সম্মত হয়েছিল। সেই চুক্তিতে বন্দীদের মুক্তি দেওয়ার পরে বেসামরিক ও আহতদের স্থানান্তরের কথা ছিল, তবে গাজায় ক্রসিং পুনরায় খোলার কথা উল্লেখ ছিল না। ইউক্রেনের হামলায় রাশিয়ায় বেসামরিক হতাহত ৪১,০০০। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোদিয়ন মিরোশনিক জানিয়েছেন, ২০১৪ সালে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের হামলায় ১৩,০০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮,০০০ মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন ২৩৭ শিশু। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরোশনিক বলেন, ২০১৪ সালে সংঘাত শুরুর পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ৪১,০০০-এ পৌঁছেছে। এর মধ্যে প্রায় ১৩,০০০ মানুষ মারা গেছেন। মিরোশনিক আরও জানান, ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ইউক্রেনের হামলায় ১,০৯১ শিশু আহত এবং ২৩৭ শিশু নিহত হয়েছে। তিনি বলেন, এসব হতাহতের ঘটনা ঘটেছে রুশ ভূখণ্ডসহ দনবাস অঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী নিয়মিতই গোলাবর্ষণ চালিয়ে আসছে। মিয়ামিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক, আলোচনায় ট্রাম্প শান্তি পরিকল্পনা। এদিকে ইউক্রেন সংকটের সম্ভাব্য মীমাংসার অংশ হিসেবে সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত সমঝোতা এখনও বিবেচনায় আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র। মার্কিন ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য দিয়েছে। মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে আলোচনাগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে 2 ঘণ্টা ধরে চলে। শুক্রবার সকালে পুনরায় বৈঠক হয় এবং শনিবার পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে। পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের 28 দফার খসড়া শান্তি পরিকল্পনা। ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান সমঝোতাকারী রাস্তেম উমেরভ এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আন্ড্রিহ নাতভ। মার্কিন পক্ষ থেকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনার। সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত 43 শিশুসহ ৭৯ জন। সুদানের দক্ষিণ কর্ডোফানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের অতর্কিতে ড্রোন হামলায় মৃত্যু 43 শিশুসহ প্রায় ৭৯ জনের। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন। এক বিবৃতিতে দক্ষিণ কর্ডোফান রাজ্য সরকার জানিয়েছে যে বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরকে লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মধ্যে 4 জন মহিলাও রয়েছেন। শুক্রবার সুদানের কর্তৃপক্ষ হামলার ঘটনা নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনটি শহরের একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আরএসএফ মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থের আক্রমণকে জঘন্য অপরাধ বলে নিন্দা জানিয়েছে দক্ষিণ কর্ডোফান রাজ্য সরকার। ইউনিসেফ ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, এই হামলায় 5 থেকে 7 বছর বয়সী 10-এরও বেশি শিশু নিহত হয়েছে। সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েড বলেছেন, শিশুদের কখনও সংঘাতের মূল্য দেওয়া উচিত নয়। ইউনিসেফ সকল পক্ষকে অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার এবং নিদারুণ প্রয়োজনে মানবিক সহায়তার জন্য নিরাপদ অবাধ প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়েছে। শিশুদের হত্যা এবং পঙ্গু করা এবং স্কুলে ও হাসপাতালে আক্রমণ শিশু অধিকারের গুরুতর লঙ্ঘন। ইউনিসেফ আরও বলেছে, নভেম্বরের শুরু থেকে কর্ডোফান রাজ্য জুড়ে নিরাপত্তার তীব্র অবনতির মধ্যে এই আক্রমণটি ঘটেছে,
যার ফলে ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ঘটেছে এবং মানবিক চাহিদা আরও গভীর হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে গত মাসে উত্তর এবং দক্ষিণ কর্ডোফানে ক্রমবর্ধমান সহিংসতার কারণে ৪১,০০০-এরও বেশি মানুষ পালিয়ে গিয়েছেন। তবে এই হামলার বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। উত্তর, পশ্চিম এবং দক্ষিণ এই তিনটি কর্ডোফান রাজ্যে সেনাবাহিনী এবং আরএসএফের